নুরির সামনে বসে আছে মেহেরুব, বই খুলে ধরা গম্ভীর মুখে তাকে আছে ওর দিকে, কিন্তু ও ভালো করে জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহেরুবের আসল উদ্দেশ্য নুরি ফুলকে দেখা। সকালে সবার সামনে মেহেরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে। বাড়ির লোক আর কি বলবে, সবাই রাজি হয়ে গেছে, কিন্তু নুরি চায় না মেহেরুব তাকে পড়াক। সে জানে মেহেরুব পড়লে থাপ্পড় খেতে খেতে মরতে হবে। আর ওর অভিমান, সেটা তো আকাশ চেয়েছে। ওর সাথে আর কথাই বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবো? সেদিন সকালে বড় আব্বা মেহরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন। আর মেহরুব কি বলেছিল? আমার আরো কিছু দিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছেন, সময় নাও, এমন সময় নাও যাতে এর মধ্যে নুরির বিয়ে দিয়ে দিই। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে, তখন বুঝবে সময় কি জিনিস। কিন্তু তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়েছে মেহরুব সময় দিয়েছিলেন। নুরি সেদিনের পর একবারের জন্য মেহরুবের দিকে তাকায়নি, আর কথা বলা তো দূরের কথা। তবে সে মেহরুবকে দেখতো, কিন্তু আড়াল থেকে। মেহরুব অফিসে গেলে নুরি তার সব কিছু গুছিয়ে রাখতো, কিন্তু সামনে পড়তো না। মেহরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকতো। মেহরুব কতবার স্বামীকে দিয়ে চা চেয়েছে, এটা ওটা চেয়েছে, শুধু একবার নুরির দেখা পাওয়ার জন্য, কিন্তু নুরি ওকে সামনে পড়তেই দেয়নি। এমন কি সকালে খাবার দিতেও সামনে যাওয়া বন্ধ করে দিয়েছিল অজুহাত। মেরুপ পরীক্ষা সামনে, তাই তাই সকালেই বেশি পড়তে হবে। কিন্তু এখন হতাশ হয়ে বসে আছে। এই মেয়ে কিছুই পারে না, একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, নুরি কি রে, তুই পড়ছিস না কেন? এবারও বইয়ের দিকে তাকিয়ে বলল। আমি মনে মনে পড়ছি। মেরুপ দীর্ঘশ্বাস পেল। নুরি সব দিক দিয়ে তো তুই মায়াবতী, গুণবতী, রূপবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখি আন্ডাবতী হয়ে বসে আছিস। মুখ শক্ত করে বলল। মেরুপ আমার পড়াশোনা করতে ভালো লাগে না। চোখ রাঙিয়ে বলল। নুরি তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে? এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি বলেছি সেটা? মেরুপ চোখ ছোট ছোট করে বলল। তোর আচার আচরণ তো তাই বলে। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আর পড়বো না। মেরুপ টেবিলের উপর স্কেলের একটা জড়ি বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদবের বেয়াদব, এত সাহস তোর কি করে হয়? নুরির চোখ ছলছল করছিল। এতদিন অভিমান একসাথে হু হু করে বেরিয়ে আসতে চাইছে, নিজেকে আটকানোর চেষ্টা করলো, পারলো না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেরুপ হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখলো। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভেতর কেমন ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল, মাথা নিচু করে রইল। মেরুপ চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনলো, কিন্তু নুরি মাথা নিচু করেই রইল। মেরুপ হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমা অশ্রুটা আলতো করে মুছে দিয়ে ব্যাকুল গলায় বলল। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? নুরি নিচু গলায় বলল। হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি এসে গেছে। মেরুপ মিকি হাসলো। নুরি এটা ভয়ের কান্না নয়, এটা অভিমানের কান্না। মলিন কণ্ঠে বলল। কার উপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতো? মেহরুপ এবার গভীরভাবে তাকালো ওর দিকে, নরম স্বরে বলল। কেন আমার উপর, তোর আপন পুরুষের উপর? নুরি কিছু বলে না, শুধু মনে মনে বলে। এসেছেন নাটকবাজ। আপন পুরুষ যখন বিয়ের কথা ওঠে তখন কি নাটক করে? মেহরুপ নুরির চেয়ারের হাতলে নিজের দুই হাত রেখে ওর দিকে হালকা ঝুঁকে আসে। কণ্ঠস্বরে মৃদু শাসন আর গভীর মায়া মিশিয়ে বলে। আজ 4 দিন ধরে আমার সামনে আসলি না কেন? আমার কষ্ট হয় বুঝিস না? কেন এলি না বল? আমার ভেতরটা ক্ষয়ে যাচ্ছিল তোকে না দেখে। তুই কি তা বুঝিসনি? আমি তোর নেশায় বাঁচি, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। এইটা জেনেও তুই কি করে আমার থেকে আড়াল থাকলি বল? নুরি তার কথায় চোখ তুলে এক পলক তাকিয়ে ফের অন্যদিকে মুখ ঘোরায়। ঠোঁট কাঁপে, তবু গলায় অভিমান ছড়ে পড়ে। আমি কি কোনো জোগাড় নাকি যে আপনি আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবেন? এত নাটকের কথা কেন বলছেন মেহরুব ভাই? মেরু পুচকে হাসে, বুঝতে পারে তার নুরি ফুল অভিমান জমিয়ে রেখেছে। খুব অভিমান হয়েছে বুঝি নুরি ফুল আমার উপর? নুরি মুখ গোমরা করে উত্তর দেয়। কে আপনি? আপনার উপর অভিমান করব আমি? আমি কে আপনার? মেরু আলতো হাত বাড়িয়ে নুরির গাল ছুঁয়ে দেয়, মুচকি হেসে বলে। তুই আমার নুরি ফুল, আমার ফুল, আমার ব্যক্তিগত ফুল।
এসব মিথ্যে কথা বলবেন না মেহরুম ভাই, আমি জানি। নুরি চট করে মেহরুবের হাত ছড়িয়ে দেয়, কণ্ঠ ভারী হয়ে আসে। মেহরুব এবার নুরির দুই গালে আলতোভাবে ধরে, চোখে চোখ রেখে জিজ্ঞেস করে। নুরি কি জিনিস বল। মেহরুবের চোখের গভীরে তাকে ফিসফিস করে বলে, আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তাই তো আমায় মেনে নিতে এত হেয়ালি করেন। এই বলেই নুরির চোখ দিয়ে টুপটাপ করে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি আপনার প্রিয় নারীর সাথে সংসার শুরু করতে পারেন, আমি অনুমতি দিলাম। তাও আমায় তালাক দেবেন না মেহরুব ভাই। তালাকের কথা শুনে মেহরুবের বুক ধক করে ওঠে। কি বলছে এই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে নুরির গাল মুছে দিয়ে বলে, তোর মনে হয় আমি তোকে তালাক দেব? তোর মনে হয় আমি এমন পুরুষ যে হারাম নারীর প্রতি মনে অনুভূতি রাখবো? নুরি এবার শব্দ করে কেঁদে ফেলে। এত বছর ধরে তার ছোট্ট মনে জমি থাকা অভিমান যে কান্না হয়ে গলে পড়ছে। এত কষ্ট করার পরেও সে নিজেকে সামলাতে পারছে না। নুরি নিজের দুই হাত দিয়ে মেহরুবের থেকে মুখ সরিয়ে নেয়, মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে। আমার কাছে আপনি শ্রেষ্ঠ একজন পুরুষ, কিন্তু আপনার ব্যবহার তো আমায় তা বলে না। আপনার আচরণ তো বলে আপনি অন্য কাউকে চান, আমায় নন। পুচকি হেসে নুরির থুতনি ধরে নিজের দিকে ফেরায়, গভীর চোখে চেয়ে বলে, আবার বিয়ে করবি আমায়? কবুল পড়বি আরেকবার আমার নামে? নুরি বিস্ময় তাকিয়ে থাকে, ঠোঁট কাঁপছে, চোখের জল শুকিয়ে আসছে কাপা কাপা গলায় বলে, আপনি তো করবেন না। মেহরুব হাসে। আমি যদি বলি আজই তোর নামে আমার কবুল পড়বো, তুই রাজি থাকবি? নুরি নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর অস্পষ্ট স্বরে ফিসফিস করে, মজা করছেন? মিথ্যা আশ্বাস দিচ্ছেন? মেহরুব নুরির হাত ধরে টান দেয়। নুরি চল তাহলে বাড়ির সবার সামনে গিয়ে বলি। চমকে যায়, লজ্জায় তড়িঘড়ি করে মেহরুবের হাত আঁকড়ে ধরে বসিয়ে দেয়। ছি ছি, কি করছেন? এসব লাগবে না। মেহরুব হাসে, আবার চেয়ারে বসে, হাত বাড়িয়ে নুরির গাল টেনে আদুরে গলায় বলে, আরে আমার টুনির মারে, এত লজ্জা তুই কোথায় পাস রে? নুরি লজ্জায় গুটিয়ে যায়। এই পুরুষ সামান্য ভালোবাসতে সে শেষ হয়ে যায়, তাহলে বাকি জীবন কি করবে? লজ্জা পেতে পেতে কি মরে যাবে? নুরি হাত কসলাতে কসলাতে বলে। কি যে বলেন না মেহরুব ভাই। মেহরুব পুচকি হেসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। অতঃপর নুরির গালে আলতো টোক্কা মেরে তারপর বলে, টুনির মা, তোর টুনির বাপ হব আমি, তাই অন্তত ভাই বলাটা বাদ দে। নুরি শিউরে উঠে, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে, লজ্জায় কান গরম, মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। হাসি পাচ্ছে কিন্তু হাসতে পারছে না, কাচুমাচু হয়ে বলে, এসব বলবেন না, কেমন লাগে? মেরুব হেসে নুরির গালে টপ করে টোকা মারে। লজ্জা পেতে পেতে হার্ট অ্যাটাক করে নিস। তুই যদি অ্যাটাক করিস তাহলে আমার টুনির বাপ হওয়ার আর হবে না। নুরির মনে হচ্ছে সে সত্যি লজ্জা মরে যাবে। নির্বাচনের দিন, অতঃপর আজ সে কাঙ্ক্ষিত দিন। নির্বাচনের দিন সকাল থেকে এহসান এবং তার লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচন মানে উত্তেজনা, দায়িত্ব আর প্রতিদ্বন্দ্বিতার মিশাল। সুবে সাদিকের পর এহসান, তার বাপ ভাই সবাই বেরিয়ে পড়েছেন তার দলবল নিয়ে। একের পর এক ভোট কেন্দ্রে পরিদর্শন করছেন সে, নিশ্চিত করছে সবকিছু যেন ঠিকঠাক থাকে। তার সাথে রয়েছে বিশ্বস্ত সহকর্মী ও সমর্থকরা। কেন্দ্রে পৌঁছে সে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। ভোটার তালিকা ঠিকভাবে মিলিয়ে দেখবে, কোনো অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে জানাবে। বাইরে তার দলের কর্মীরা ব্যস্ত, কেউ ভোটারদের নাম স্লিপ দিচ্ছে, কেউ বৃদ্ধদের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভোট যেন নির্ভয় দিতে পারে সবাই, সেই ব্যবস্থাই করছে তারা। এহসান তার লোকজনকে বারবার সতর্ক করছে, কাউকে যেন ভয় দেখানো না হয়, কোনো বিশৃঙ্খলা চাই না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সে কথা বলে যেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সাংবাদিকরা যখন ছবি তুলতে আসে সে আত্মবিশ্বাসী হয়ে হাসি দিয়ে বলে, আমরা স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। সমস্ত দিন জুড়ে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছে এহসান ও তার দল। কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না তা নজরে রাখছে। চারিদিকে শুধু একটা আলোচনা, এই নির্বাচন কার বিজয়ের দ্বার খুলে দেবে। এদিকে বাড়িতে এহসানের পরিবার উৎকণ্ঠায় ডুবে আছে। সালাতুল হাজত পড়ছে, একের পর এক আল্লাহর দরবার মোনাজাত করছে। তবে হে আল্লাহ, আমাদের এহসানকে বিজয় দাও। মেহনুর এই দোয়ার মাঝে নেই। সে চায় না এহসান জয়ী হোক,
সে জানে এহসানের ক্ষমতা বাড়লে তার আত্মতৃপ্তির আগুনও আরো উদ্ধাও উদ্ধাও করে চলবে, আরো ক্ষমতা লিস্পু হয়ে আরো ন্যায় অন্যায় সীমারেখা মুছে দিবে সে। মেহনুর চায় না তার ভালোবাসার মানুষটি পাপের অন্ধকারে ডুবে থাকুক, সে চায় এহসান ফিরে আসুক, ক্ষমতার নেশা ভুলে একটা পবিত্র জীবন বেছে নেই। তার চোখে কান্না জমে, মনে হাজারো দোটানা, একদিকে স্বামী, অন্যদিকে সত্যের পথ। কোন পথে যাবে সে? এহসান কি বুঝতে পারবে ক্ষমতা নয় তার জন্য অপেক্ষা করছে ভালোবাসার এক নতুন সকাল? বিকেল ৩টা, সূর্য তখনও পশ্চিম আকাশে ঝুলছে, আলো নরম হতে শুরু করেছে। এহসান ধীর পায়ে এগিয়ে আসে ভোট কেন্দ্রের দিকে। ভোট প্রায় শেষের পথে, হাতে গোনা ২-১জন ভোটারই বাকি। কেন্দ্রের কর্মীরা ক্লান্ত, চারপাশে নির্জন হয়ে এসেছে। এহসান সঙ্গে এনেছে শুধু হাসিবকে, তার অন্য সব কর্মী ছড়িয়ে রয়েছে অন্য কেন্দ্রের পাহারায়। সে জানে রাকিব কিছু একটা করবেই, এখন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে, তবু সে এসেছে। অন্য প্রান্তে কেন্দ্রের সামনের দালানে বসে আছে ওত পেতে এরিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ এসেছে। তার হাতে ধরা স্নাইপার রাইফেল স্ট্যান্ডে সেট করা, এক হাতে রাইফেলের ট্রিগারে স্পর্শ করেছে, অন্য হাতে একটা ছোট্ট রিমোট। সেই রিমোটের লাল বোতামের দিকে তাকে তো তার ঠোঁটে কোনো বিকৃত হাসি ফুটে উঠে, তার ব্রাউন চোখ দুটো ক্রোধে জ্বলছে। একটি চাপ আর এক মুহূর্তের ধ্বংস। এর চোখ বন্ধ করে রিমোটের বোতামে চাপ দেয়, টাস, একটা তীব্র শব্দ, মাটিতে কেঁপে উঠছে বিস্ফোরণ। এহসান আর হাসিব স্থির হয়ে যায়। তারা তখন ভোট কেন্দ্রের এক পাশে দাঁড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, তাই প্রাণে বেঁচে যায়। কিন্তু কেন্দ্রের ভেতরে থাকা মানুষগুলো, রক্ত, ধ্বংস আর মানুষের চিৎকার, চারিদিকে মানুষের চিৎকার, কান্না, হাহাকার, পোড়া মাংসের গন্ধ বাতাসে মিশে গেছে। এহসানের চোখ ছুটে যায় সামনে, সেখানে একটা দুঃস্বপ্নের দৃশ্য, চারপাশে ছিন্ন ভিন্ন লাশ, কেউ হাত হারিয়েছে, কেউ পা। এইমাত্র যারা ছিল, কথা বলছিল, ভোট দিচ্ছিল, আর কেউ তারা নেই। এহসানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, শরীরে শক্ত হয়ে আসে রাগ, যন্ত্রণা আর হতাশা মিশে এক ধরনের শূন্যতা তৈরি হয় বুকের ভেতর। কিভাবে হলো এটা? এই এত নিরাপত্তার মাঝে, এই কয়েক মুহূর্ত আগেও তো সব ঠিক ছিল। এটাই তো ভয় পেয়েছিল সে, এটাই হলো। সে থমকে এইসব দেখছে। বোমা ও তো তীব্র না হয়, আশেপাশে অত ক্ষতি হয়নি। কেন্দ্রের দালান ঠিকই দাঁড়িয়েছে আছে, কিন্তু উঠোনে থাকা মানুষগুলো, তারা সবাই উড়ে গেছে। হাসিব তাকে আছে নির্বাক চোখে, তার মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না। এহসান সামনে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসস্তূপের দিকে। তার চোখে একটা প্রতিজ্ঞা জ্বলছে, এই রক্তের প্রতিশোধ সে নিবেই। তখনই বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে, গুলির শব্দ, ক্ষিপ্র গতিতে ছুটে আসে ধাতব বিস্ফোরণ। এহসানের বুক ভেদ করে যায়, তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, নাক মুকুচকে ওঠে তীব্র যন্ত্রণায়। বুকের বাঁ পাশে হাত চলে যায় আপনা আপনি, যেন গুলিটা হাত দিয়ে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু কিছুই থামানো যায় না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফুসফুসের ভেতরে কোথাও একটা ছিঁড়ে গেছে, যেন বুকের গভীর থেকে আসা এক অনাহত যন্ত্রণা তাকে নুয়ে ফেলতে চায়। সে তাতে চেপে রাখে, কিন্তু ব্যথার তীব্রতায় শরীর আর সায় দিচ্ছে না। থপ, পা টলতে থাকে, শরীরের ভার ধরে রাখতে পারে না, সে পড়ে যেতে থাকে মাটির দিকে। ভাইজান, এক চিৎকার করে দৌড়ে আসে হাসিব। দৃশ্যটা তার চোখের সামনে ধোঁয়াশার মতন দুলতে থাকে। এহসানের সাদা পোশাক লাল হয়ে গেছে, তাজা রক্ত গড়িয়ে পড়েছে মাটিতে। হাসিব ছুটে এসে তার ভাইয়ের শরীর ধরে ফেলে, যেন কোনোভাবে মাটিতে লুটিয়ে পড়তে দিবে না। কিন্তু আরো একটি গুলি, শব্দটা যেন পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দেয়। এহসানের বাহুতে এসে বিধে তীক্ষ্ণ ধাতব চক্র, সে আর ধরে রাখতে পারে নিজেকে, লুটিয়ে পড়ে মাটিতে। অসহায় হাতে একদলা মাটি আঁকড়ে ধরে এহসান, আঙ্গুলগুলো রক্তে মাখামাখি হয়ে যায়। সে কাঁপছে, তবু কিছু বলার চেষ্টা করছে। বুকের নিচ থেকে উঠে আসা কষ্টগুলো গলায় এসে আটকে যাচ্ছে। সে চেষ্টা করছে কালিমা পড়তে, কিন্তু কিছুতেই পারে না। গলা দিয়ে শুধু একটা চাপা শব্দ বেরোয়, আর সাথে একটা গাল রক্ত।
রক্তের সাথে যেন সবকিছু বেরিয়ে আসে। বেঁচে থাকার আকুতি, আপনজনের মুখ হারিয়ে যাওয়া, শৈশবের দিন, প্রাণের মানুষদের হাসি মাখা মুখ, সব একত্রে একসাথে মিলে মিশে যাচ্ছে রক্তের গাঢ় ও লাল স্রোতের সাথে। এসন তীব্রভাবে চোখের পাতা ফেলে মাটির সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরে হাত। এতক্ষণ ধরে জীবনটা যে ধরে রেখেছিল, এখন যেন সেই হাতি ফসকে যাচ্ছে। হাসিবের চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। ভাইজান। এসানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চেষ্টা করেছে কালেমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বরং একগাল রক্ত উঠে আসে মুখ দিয়ে। তার সামনে যেন আজরাইল দাঁড়িয়ে আছেন। চোখের সামনে ভেসে উঠে এক মায়াবী মুখ, স্নিগ্ধ কোমল, আশ্রয় দেয় মেহিনুর। তার কানে বেজে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, আজ তোমরা সজোরে আর্তনাদ করো না, নিশ্চয় তোমরা আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। সে ভয় আবারও চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। না, গলা দিয়ে আর কালেমা বের হয় না, বের হয় রক্ত। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে, যেন শেষবারের মতো কিছু বলতে পারে, কিন্তু পারে না। তার চারপাশে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। একটি দীর্ঘশ্বাসের সাথে এহসানের শরীর নিথর হয়ে যায়, হয়তো চলে যেতে নেয় দুনিয়া ছেড়ে। না ভাইজান, আমি পাপিষ্ঠ পুরুষের জন্য কাঁদছি না। মেহনুর থেমে যায়, গলার মধ্যে যেন শব্দগুলো আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসে। তবুও সে শক্ত করে মেহরুবের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, আমার ভয় করছে, নিজের অস্তিত্ব হারানোর ভয়। ওই পাপিষ্ঠ পুরুষই তো আমার অস্তিত্ব। এইটুকু বলে মেহনুর ঢোক গিলে কান্নায় ভেঙে পড়ে। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই মেহনুর নুরিকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, আমার পাপিষ্ঠ পুরুষের যদি কিছু হয়, আমি বাঁচব না। আমি চিরতরে নিঃশেষ হয়ে যাব, আমার অস্তিত্ব মুছে যাবে। সেই আমার সব, আমার প্রাণ, আমার আত্মা। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে শুধু এইটুকুই বলেছিল, ব্যাস। তুই ওই পাপিষ্ঠ পুরুষের জন্য এমন অবস্থা করিস? এই কথাটাই যেন মেহনুরের বুক চিরে বেরিয়ে এলো। এহসানকে হাসিবোতা লোকজন হাসপাতালে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসেছে, উপস্থিত হয়েছে। এহসান এখনো জীবিত, কিন্তু অবস্থা সংকটপন্ন। তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এহসানের এমন অবস্থা শুনে মেহনুর, তার পরিবারের সবাই কিভাবে যে হাসপাতালে পৌঁছালেন তারা নিজেরাও জানেন না। হাসপাতালে এসে এহসানের রক্তাক্ত শরীরের এক ঝলক দেখা মাত্রই মেহনুরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে। তাতে দোষ চেপে কান্না আটকানোর চেষ্টা করলেও পারছে না। শহর জুড়ে এখন একটাই খবর, তালুকদার বাড়ির ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছোট তালুকদার বাড়িতেও খবর পৌঁছেছে। এসা ভাইজানের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। মেহরুব তাকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ মেহেরাজ এখন হাসপাতালে আছে। যেই হাসপাতালে সে কাজ করে সেখানে এহসানকে ভর্তি করা হয়েছে। হয়তো তিনি এহসানের চিকিৎসা করছেন। মেহরুব এশাকে একা নিয়ে যেতে পারছিল না, তাই নুরিকেও সঙ্গে এনেছে এশাকে সামলানোর জন্য। হাসপাতালে এসে মেহরুব নিজের বোনের অবস্থা দেখে হতভম্ব, পাগলের মতো আচরণ করছে মেহিনুর। হয়তো এটাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসা। মেহিনুরের কলিজা ফাটানো কান্না শুনে মেহরুব তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখ কলিজা, এভাবে কাঁদিস না, তুই এভাবে কাঁদলে আমারও কষ্ট হয়। মেহনুর মেহরুবের দিকে তাকে চোট কাঁপিয়ে ফুপিয়ে বলে, মেহরুব, আমার কি হবে? ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি শুধু ওনার বুকেই থাকতে চাই। কেন এমন হলো? চিন্তা করিস না, তোর পাপিষ্ঠ পুরুষ একদম ভালো থাকবে। দীর্ঘশ্বাস ফেলে এক কান্না চাপা গলায় বলে, ভেবেছিলাম এক সুন্দর সূচনা শুরু করব, কিন্তু তার আগেই আমায় বিষাদে ছুঁয়ে দিল। মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে দেয় শুধু। ক্যাবিনের বাইরে বসে আছে এনিসা বেগম, এশা, এনাম, ইমরান, আমেনা বেগম। মনিরুল সাহেব একা এক কোণে চুপচাপ বসে আছেন। এহসানের অপারেশন চলছে, সময় লাগবে, কারণ তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেরাজ নিজেও সেখানে আছে বড় বড় ডাক্তারদের সঙ্গে। নির্বাচন থামেনি, ভোট গণনা চলছে। সেখানে এহসানের লোকজন জয়নাল আর হাসিব উপস্থিত আছে। হাসিব হয়তো যাবে না, কিন্তু তার ভাইজান আজ মৃত্যুর মুখে, তাই কি আর না গিয়ে পারে? হাসপাতালের বাইরে মিডিয়া আর সাংবাদিকের ভিড়। কমিশনার নিজে এসে পুলিশ মোতায়েন করেছে, যাতে মিডিয়া তালুকদার বাড়ির নারীদের ক্যামেরার সামনে না আনে, কারণ তিনি জানেন এহসান এটা পছন্দ করবে না।
মেনুরের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, বারবার কানে বাজছে এহসানের সেই কথা। এই তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, আর কেউ কি এই কথা বলবে? আর কেউ কি আমাকে বেয়াদ্দব নারী বলে ডাকবে না? আমার পাপিষ্ঠ পুরুষের বুকে কি আমি আর মাথা রাখতে পারবো না? ভাবনায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না, চিৎকার করে বলতে ইচ্ছে করছে। আপনাকে আমি পেয়েও চাইনি, আর যখন চাইলাম তখনই আপনিই নেই। ঠিক তখনই কেবিনের দরজা করে ডক্টরে বেরিয়ে আসেন। এনাম ইমরান মেহরুব উঠে দাঁড়ায়। মনিরুল সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার ছেলের কি অবস্থা? সবচেয়ে সিনিয়র ডক্টর গম্ভীর গলায় বলেন। তিনি চলে যাওয়ার আগে বলেন, এই কথা শুনে সবার বুক ধক করে ওঠে। মেহনুর যেন দুনিয়া থেকে হারিয়ে যাওয়া উপক্রম। মেহরাজ দ্রুত মেহনুরের দিকে আসে। মেহনুর পাগলের মতো ছুটি গিয়ে মেহরাজের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাইজান, ওনার কি হয়েছে? ঠিক আছেন তো? বলো না ভাইজান। মেহরাজ বোঝে তার বোন এহসানকে ভালোবেসে ফেলেছে। সে মেহনুরকে জড়িয়ে ধরে বলে, মেহনুর কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, তিনি সহায় হবেন, তিনি রহিম, তিনি রহমান। মেহরাজের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আমার দুনিয়াটা শেষ, আমি শেষ। ওনার কিছু হলে আমি চিরতরে মিলিয়ে যাব। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে মেহরাজকে বলে, ভাইজান, ও শুধু শুধু কাঁদছে, সব ঠিক হয়ে যাবে, তাই না? আমি কতবার বলেছি, কিন্তু ও শুনতেই চায় না। মেহনুর মেহরাজের বুকে মাথা রেখে ফিসফিস করে, আমি ওনার জন্য কাঁদছি না, আমি ভয় পাচ্ছি, নিজের অস্তিত্ব হারানোর ভয়। মেহরাজ তাকে বেঞ্চে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, তুই কাঁদলে আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়। মেহরুব নিঃশব্দে মেহনুরের পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেহরাজকে চোখের ইশারায় এশার দিকে যেতে বলে। ওর অবস্থাও কাহিল। মেহরাজ সামনে তাকায়, বেঞ্চে বসে আসতে শ্যাম্পু দিয়ে মাথা হেলান দিয়ে চোখে হাত দিয়ে, হয়তো কাঁদছে, হয়তো কান্না চেপে রেখেছে, পর্দার আলে লুকিয়ে আছে তার যন্ত্রণার সবটুকু। মেহরাজ ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে উঠে এশার দিকে এগিয়ে যায়। নুরি মেহনুরের হাত শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি না এহসান তালুকদারের স্ত্রী? তাহলে এভাবে ভেঙে পড়বে কেন? কাঁদে না, সাহস রাখো। মেহনুর চোখের পানি মুছে নিয়ে নুরির কথায় ধীরে ধীরে মাথা নাড়ে। নুরি তাকে নিয়ে যায় নামাজের জায়গায়। মেহনুর অজু করে সালাতুল হাজত পড়তে দাঁড়ায়। মেহনুর চোখ বন্ধ করে সিজদায় পড়ে যায়। বুকের গভীর থেকে খান্না পেরিয়ে আসে, অশ্রুতে ভিজে যায় নামাজ। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু হৃদয় আকাশ ফাটানো আকুতি নিয়ে প্রার্থনা করে, হে দয়াময় আল্লাহ, আপনার অফুরন্ত করুণার দ্বারা আমি প্রার্থনা করছি, আমার পুরুষকে হেফাজত করুন, তাকে শেফা দিন, তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি তো পরম দয়ালু, অত্যন্ত মেহেরবান, আপনি তো সম্মানিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে মেনুর হাত তুলে চোখের পানি মুছে নেয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার চোটে, যেন আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া এক ফেলে আসা স্বপ্নের চিহ্ন। আল্লাহ, আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার আত্মার একাংশকে ফিরিয়ে দিন। আমি ছাড়া সে অসম্পূর্ণ, আর সে ছাড়া আমি নিঃস্ব। এশার সামনে যেতে মেহরাজ এনিসা বেগম উঠে যেতে নেন। মেহরাজ তাড়াতাড়ি বলে, না না, সমস্যা নেই, আপনি বসুন। এনিসা বেগম থমকে দাঁড়ান। মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে। এশার হাত নিজের মুঠোয় নেন। তার গলা নরম হয় অথচ দৃঢ়। তুমি না আমার সাহসী এশা তালুকদার, তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার বোনটা অবুঝ, তাই এমন পাগলামি করছে, কিন্তু তুমি তো বুঝতে পারো। বোকামি করো না, কেঁদো না বেগম, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, আশা রাখো। এশা নড়ে চড়ে বসে, দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি সহ্য করতে পারছি না ভাইজানের এমন অবস্থা, আর মেহনুরের সে আত্মনাদ। বেগম নির্বিকার হয়ে মেহরাজের দিকে তাকিয়ে থাকেন। তার মেয়ে হয়তো সুখেনি, কিন্তু তিনি বলছিলেন তার মেহরাজ যেমন মেহনুরকে আগলে ধরেছে, তেমনি এশাকেও। তিনি হাত বাড়িয়ে মেহরাজের মাথায় হাত বুলিয়ে দেন। আমার মেয়েকে এভাবেই আগলে রেখো সারা জীবন। নিসা বেগম উঠে যান। মেহরাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এশার পাশে বসে। এশা ধীরে ধীরে মাথা মেহরাজের কাঁধে রেখে ফিসফিস করে, সাহসী মেয়েরা কাঁদে না, তাই না? মেহরাজ নরম হেসে বলে, ঠিক। বোকাবে। তখনই মেহরুব এসে মেহরাজের সামনে খাবারের প্যাকেট বাড়িয়ে দেয়। ভাইজান,
হয়তো আপনার বেগম এখনো কিছু খাননি, দেখে নেবেন। এটা বলা আমার দায়িত্বের বাইরে, কিন্তু কর্তব্য মনে হলো জানিয়ে দেওয়া। মেরাজ ম্লান হেসে খাবার আর পানির বোতল হাতে নেয়, তারপর জানতে চায়, আমার মেহনুর খেয়েছো তো? আর নুরি? মেহরুব ছোট্ট করে মাথা নাড়ে। অনেক কষ্টে কয়েক লোকমা খাইয়েছি। এই বলে সে চলে যায়। মেরাজ হাত ধুয়ে ফিরে আসে, এশার পাশে বসে আলতোভাবে তার নিকাব খুলে দেয়। আজ এশা গাল দেয় না, কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেরাজ রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়, তারপর খাবার এগিয়ে দেয়। খেয়ে নাও জান, এভাবে কেঁদো না। নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে যায়। সবসময় একা থাকলে জান ডাকলেও চলে, কিন্তু আজ এসে তাকে মেরাজের দিকে এত যত্ন, এত ভালোবাসা, এটা কি উপেক্ষা করা যায়? ধীরে ধীরে কাপড় মুখে তোলে। তার পরিবারের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালো থাকবে তাদের এশা, তারা কখনো কল্পনাও করেনি। শহরের আকাশে আজ উল্লাসের ছেয়েও ভোট গণনা শেষ। এহসান তালুকদার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। 1,40,000 ভোট পেয়ে তিনি আগামী মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু আশ্চর্য, শহরে এমন বিজয়ের দিনেও আনন্দের ঢেউয়ের চেয়ে উদ্বেগ বেশি। রাকিব 80,000 ভোট পেলেও এখন তার দিন শেষ। পুলিশ সব প্রমাণ ঘেঁটে দেখেছে, কিভাবে, কোন চক্রান্ত, কত পরিকল্পনা। সে এহসানকে সরিয়ে দিতে চেয়েছিল। তার প্রতিটি অপকর্ম আজ উন্মোচিত। তাই পুলিশ তাকে এবং তার পুরো দলকে গ্রেপ্তার করেছে। কিন্তু জনগণ কি আজ স্বস্তি পেয়েছে? শহর জুড়ে উল্লাস চলছে, স্লোগান উঠেছে, আমাদের নেতা জয়ী, আমাদের নেতা, আমাদের মেয়র। কিন্তু আজ যদি তাদের নেতা থাকতেন, আজ যদি তাদের এহসান ভাইজান নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজেই হাসি মুখে জনতার সামনে আসতে পারতেন। জনতা জানে তাদের নেতা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন। তাই তারা উল্লাস করছে, কিন্তু কান্না লুকিয়ে রাখছে। আপনি জিতেছেন। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে হাসিবার জয়নাল। তারা জানে তাদের ভাইজান জিতেছেন, কিন্তু কিসের জয়? চোখ ভিজে আসছে তাদের, শ্বাস ভারী হয়ে আসছে। জয়নাল ফুপিয়ে কাঁদছে, 2 হাত মুখে চেপে ধরে কেবল একটাই কথা বলছে। তার পাশে হাসিবও দাঁড়িয়ে, চোখ লাল হয়ে গেছে। সে কাপা গলায় বলল, এই কেমন বিজয় ভাইজান? আপনি ছাড়া এই বিজয়ের মূল্য কি? তাদের কান্না মিছিলে থাকা হাজারো মানুষের হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই একসাথে কাঁদছে, একসাথে প্রার্থনা করছে, এহসান ভাইজান ফিরে আসুন, সুস্থ হয়ে তাদের সামনে দাঁড়ান। শুধু এনাম চুপচাপ। সবাই কাঁদছে, উল্লাস করছে, হাহাকার করছে, কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এনাম। তার চোখে অশ্রু, কিন্তু সে শব্দ করছে না। তার মুখে একটা দৃঢ়তা। ভাই সব, আমরা জিতেছি। শহর আজ আলোয় আলোয় ঝলমল করছে, কিন্তু হৃদয়ে একটাই শূন্যতা। নিঃশব্দ ঘটা, শুধু মনিটরে টিপ টিপ শব্দ প্রতিধ্বনি হচ্ছে। কৃত্রিম আলোয় সাদা বিছানায় নিতর হয়ে শুয়ে আছে এক পাপিষ্ঠ পুরুষ। তার আপন পুরুষ মেহনুর বসে আছে স্থির দৃষ্টিতে তাকে এহসানের নিতর দেহের পানে। অক্সিজেন মাস্ক ঢাকা মুখ, নিথর দেহ, হাসপাতালের সাদা চাদরে মোড়া। শরীরটায় কোনো সাড়া নেই, শুধু বুক উঠানামা করছে মেশিনের সাহায্যে। 4টা বাজতে চললো। ডক্টর অনুমতি দিচ্ছেন। ডক্টর অনুমতি দিয়েছেন, সবাই দেখে গেছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তার এহসানের। সবাই বাইরে অপেক্ষা করছে, শুধু মেহনুর বসে আছে এহসানের পাশে। সে যাবে না, কিছুতেই যাবে না। আমি তাকে ফেলে কোথায় যাব? মরে গেলেও যাব না। ধীরে ধীরে নিজের মুখের নিকাব খুলে ফেলে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ, যে ভালোবাসার গদিরি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিশ্চর, নিথর, নিশ্চল। কলিজাটা যেন চিড়ে যাচ্ছে তার। ভালোবাসার অনুভূতি বুঝি এমনই হয়? প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? কিভাবে হয়? ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, সাদা চাদরটা সরিয়ে নেয় এহসানের শরীর থেকে। চাদরের নিচে সাদা ব্যান্ডেজে মোড়া বুক, সেই বুক যেখানে রাতের পর রাত সে আশ্রয় খুঁজেছে, সেখানে আজ গুলি। চোখের সামনে এহসানের ক্ষত বিক্ষত বুক দেখে মেহনুরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এই বুক তো শুধু তার, তাহলে কিভাবে এই বুকে গুলির আঘাতে বিদীর্ণ হলো? এই বুক তো তার মাথার বালিশ, তাহলে কিভাবে এই বুক এতটা ক্ষত বিক্ষত হলো? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে, চোখ ভিজে আসে, অথচ আজ এহসান নেই সেই চোখের পানি মুছে দেওয়ার জন্য, বুকে আঁকড়ে নেওয়ার জন্য। মেহনুর ধীরে ধীরে এহসানের নিথর মুখের দিকে তাকে ফিসফিস করে, উঠুন, দেখুন আমি কাঁদছি, আমার চোখের পানি মুছিয়ে দিন না।
আমাকে বুকে জড়িয়ে নিন না একবার, শুধু শুধু এক। কথাগুলো একা একাই বাতাসে মিলিয়ে যায়। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সে পারবে না, কারণ মেয়েরাজের পা ধরে এখানে থাকার অনুমতি নিয়েছে। মেয়েরাজ তাকে এখানে একা রেখে যেতেই চায়নি, কারণ ভালো করে জানে সে একা থাকলেই কান্নাকাটি করবে, নিজেকে সামলাতে পারবে না। কিন্তু মেনুর কসম করেছে কাঁদবে না সে, শুধু তার পুরুষের পাশে থাকবে। মেনুরের চোখ বন্ধ করে শ্বাস চেপে ধরে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এহসানের দিকে ঝুঁকে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে দেয় সেই ব্যান্ডেজ করা বুকে। এহসানের বুক ভিজে যাচ্ছে তার আপন নারীর চোখের পানিতে, অথচ সে জানি না সে আজ নিস্তব্ধ। মেনুর শক্ত হয়ে উপরের দিকে তাকায়, ভেজা চোখে হাত তুলে কান্না চেপে বলে, শুধু একবার ইয়া রব, আমার মারহামকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনি তো দয়াময়, আপনি আমায় দয়া করুন। তার ঠোঁট কাঁপে, দৃষ্টি অসহায় হয়ে ফিরে আসে এহসানের মুখের দিকে। সে ধীরে ধীরে মাথায় হাত রাখে, পালে আঙুল ছোঁয়ায়, তারপর আহত কণ্ঠে ফিসফিস করে, ও আমার পাপিষ্ট পুরুষ, এমন করছেন কেন? উঠুন না, একটা বার আমায় কবুতরের বাচ্চা বলে ডাকুন না। বলুন না বেয়াদ্দব নারী, বলুন না ভালোবাসি তোকে আমি, বলুন না আমি শুনতে চাই তো আপনার কথা, বলুন না কয়েকটি অসভ্য কথা। বিশ্বাস করুন আমি আর আপনার সাথে রাগারাগি করব না, সত্যি বলছি, আর রেগে যাব না। নীরবে আপনার সব কথা, সব ভালোবাসা নিয়ে নিব, তাও তো উঠুন। কিন্তু তার পাপিষ্ট পুরুষ আজ চুপ। আজ কোনো উত্তর নেই। অন্য সময় হলে তো সে এই কথা বললেই হয়তো ভালোবাসায় ভেসে যেত। আজ শুধু নিস্তব্ধতা। মেনু অসহায়ভাবে ফিসফিস করে কেঁদে উঠে মাথা নাড়তে নাড়াতে বলে, সে আপনি না বলেছিলেন আমাকে বুকে না নিলে আপনার ঘুম আসে না? আর আজ সেই আপনি আমাকে বুকে না নিয়ে এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ফুঁপে উঠছে, কিন্তু পরপরই নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বসে পড়ে বিছানার পাশে, দু হাত বিছানায় রেখে মাথা ইলিয়ে দেয়, তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার তাউস তাসলিমা পড়া শুরু করে, প্রিয় পুরুষের জন্য প্রিয় সূরাগুলো তেলাওয়াত, কিন্তু প্রতিটি আয়াতের মাঝে যেন এক একটি কান্না মিশে যায়।